হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে বড়বাবু কাব্যাকে জিজ্ঞাসাবাদ করছে। তখন তো গিনি আসে, বলছে আপনি জানেন যে আপনি কাকে থ্রেট করছেন? উনি অগ্নিজিৎ মুখার্জির হবু পুত্রবধূ। তখন বড়বাবু বলছেন, এই যে হবু হবু করছেন না, এত বিয়ে তো এখনো হয়নি। শুনে তো তখন কাভিয়া চিৎকার করে বলছে যে আমি কোনো কার্টুন বা জোকার নই যে বারবার তাদের বিয়ের মণ্ডপ থেকে তাকে বিয়ের মণ্ডপ থেকে ফিরে যেতে হবে। আপনি আমাকে কি ভেবেছেন? এরকমভাবে চোখ রাঙিয়ে বড়বাবুকে বলছে। বড়বাবু তখন বলছেন যে এবার বিয়ের মণ্ডপ থেকে ফিরলে তাকে অন্য কোথাও যেতে হতে পারে, এরকমভাবে বলছে। কাভিয়া তো এই সমস্ত কিছু কথা শুনে অবাক। কাভিয়া বলছে যে কোথায় 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 যেতে হবে, এরকমটা জিজ্ঞাসা করছে। তখন বড়বাবু বলছে এই যে কাস্টাডিতে। এটা শুনে তো অবাক কাভিয়া। এরপরে গীতার খুনের ব্যাপারে কাভিয়াকে কিন্তু একের পর এক প্রশ্ন করছে বড়বাবু। কাভিয়া তখন বড়বাবুর উপর প্রচণ্ড রেগে যায় আর বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে বলে। তখন বড়বাবু বলছেন যে আমি এখানে যাব বলে আসিনি কিন্তু। এবার দেখা যাচ্ছে এদিকে যে গিনি কিন্তু অগ্নিজিৎকে ফোন করেছে, ফোন করে সমস্ত কথা জানাচ্ছে। এরপরে তো অগ্নিজিৎ বাবু বলছেন যে ঠিক আছে, বড়বাবুকে ফোনটা দাও। এরপরে তো ফোনটা নিয়ে তখন বড়বাবু কথা বলছে। তো অগ্নিজিৎ তো বলছে আপনি এক্ষুনি এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যান, কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এরপর তো বড়বাবু বলছেন ও আচ্ছা, আমাকে থ্রেট করা হচ্ছে বুঝি? তখন অগ্নিজিৎ বাবু বলছেন হ্যাঁ ঠিক তাই, যেটা মনে করেছেন একদমই ঠিক। এরপর তো বড়বাবু জানিয়ে দিচ্ছেন যে তিনি সন্ধেবেলা কিন্তু আবার ফিরে আসবেন। আর যেতে যেতে কাব্যাকেও বলে যান যে তিনি কিন্তু জেনে গেছেন যে খুনটা সত্যি কে করেছিল। আর কাভিয়াও ঠিক সবটাই জানে। এসব শুনে তো তখন কৃপান জিজ্ঞাসা করছে বড়বাবুকে, কৃপান যখন জিজ্ঞাসা করছে বড়বাবুকে আর কি, যে আপনি কি জানেন? তখন বড়বাবু বলছেন যে তিনি এমন কিছু একটা জানেন যেটা শুনলে কৃপানের হার্টবিট পাগলা ঘোড়ার মতো ছুটবে। আবার বড়বাবু যেতে যেতে এটাও বলছেন যে তিনি তো এমনটাও শুনতে পাচ্ছেন যে আজকাল কাভিয়া নাকি প্রায় গীতাকে দেখতে পাচ্ছেন। এইসব শোনার পর তো কাভিয়ার মার একদম ভালো লাগছে না। কাভিয়ার মা তখন বড়বাবুকে হাত জোর করে বলছেন যে প্লিজ দয়া করে আপনি এখান থেকে এখন যান। দেখা যাচ্ছে এরপরে গীতা বড়বাবুকে ফোন করেছে, সেখানে কি হলো এসব জিজ্ঞাসা করছে। এরপর তো কাভিয়া যেহেতু বড়বাবু এসেছিল, এরকম প্রশ্ন করছে, এরকম কথা বলছে, কাভিয়া কিন্তু বেশ ভয় পেয়ে গেছে। এবার কাভিয়া তার বাবাকে বলছে যে তার কিন্তু খুব ভয় করছে। তখন তার বাবাও ভরসা দিচ্ছে আর কি কাভিয়াকে, যে আমি তো আছি, তুই কিছু চিন্তা করিস না। ওদিকে মুখার্জি বাড়িতে স্বস্তিককে পিসিমণি ঘোরাঘুরি করতে দেখছেন, আর দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন যে যে এখানে কি করছে। তো তখন বলছে আর কি যে স্বস্তিক, যে একটু কফি চেয়েছিলাম, ওটাই আনতে যাচ্ছি। পিসিমণি বলছে সে কি, নির্জলা উপবাস করিসনি? বর খাওয়া দাওয়া করে বিয়ে করতে যাবে নাকি? স্বস্তিককে বেশ খোশ মেজাজে থাকতে দেখে এরকম কথাবার্তা আর কি বলছে। তো স্বস্তিক তো এবার ওনার গলাতে বিদ্রুপের স্বর পাচ্ছেন, তখন বলছে যে হ্যাঁ, তার সাথে এরকম আচরণটা করাটাই স্বাভাবিক। এরপর তো পিসিমা আরও বলছে আর কি স্বস্তিককে যে তুই তো গীতাকে ভালোবাসতিস, সবার বিরুদ্ধে গিয়ে গীতাকে বিয়ে করেছিলিস। এই পরিবারের প্রতি গীতার যে অবদান, সেটা কি তুই ভুলে গেছিস? গীতা কি কি করেছে সবটা মনে করিয়ে দিচ্ছে স্বস্তিককে। সেই সময় সেখানে প্রলয় আসে। তখন প্রলয় জিজ্ঞাসা করেছে, যখন তুই সবটা জানিস যে কৃপান গীতাকে খুন করেছে, তারপরেও কেন তুই কাভিয়াকে বিয়ে করছিস? ওকে বিয়ে করার জন্য রাজি কেন হয়েছিস? এটা শুনেও কিন্তু স্বস্তিক চুপ করে থাকে। প্রলয় কিন্তু তখন জোর করতে থাকে যে কেন সে এই বিয়েটা করেছে। তখন স্বস্তিকে বলছে তোর নিজের কোনো ভ্যালু নেই নাকি? শ্বশুরবাড়ির টাকা পয়সা এই সমস্ত কিছু দেখে কি তুই এটাই কি তোর কাছে যথেষ্ট নাকি? এই টাকা পয়সা সম্পত্তি এটাই তোর কাছে যথেষ্ট? বলছে কত টাকা তোর প্রয়োজন যে তুই এইভাবে একটা মেয়ের স্বপ্ন আকাঙ্ক্ষার কবরের উপর দাঁড়িয়ে আবার সংসার করতে চলেছিস? তুই কি সুখী হবি কোনোদিনও জীবনে? এরকমভাবে প্রলয় বলছে স্বস্তিককে। ঠিক তখনই কিন্তু এই কথা হতে হতে অগ্নিজিৎ বাবু সেখানে চলে আসেন আর এসে বলছে যে তার ছেলে স্বস্তিককে যাতে প্রলয় কোনো রকম কোনো অভিশাপ না দেয়। উত্তরে তখন প্রলয় বলছে যে সে স্বস্তিককে কোনো অভিশাপ দিচ্ছে না। কিন্তু সেই মুহূর্তেই কিন্তু প্রলয়ের এটাও মনে পড়ে যায় যে আজকে তো গীতার ঘাট কাজ। এই ভেবে গীতার বাবাকে ফোন করতে যায়। অগ্নিজিৎ তো বারবার করে বারণ করছে যে না তুই এটা করবি না, একদম করবি না। তখন প্রলয় বলছে না, আমাকে করতেই হবে। গীতার বাবাকে অন্ততপক্ষে জানানো উচিত এটা, যে এই বাড়ি থেকে একজন অন্ততপক্ষে এই দুঃখের দিনে ওনার পাশে আছে। প্রলয় নিজের কথা বলছে, কারণ প্রলয় নিজে এই দিনে গীতার বাবার পাশে থাকতে চায়। এরপর তো প্রলয় দেখা যাচ্ছে গীতার বাবাকে ফোন করেছে, ফোন করে শোক বার্তা জানাচ্ছে, নিজের দুঃখগুলো জানাচ্ছে, দুঃখ প্রকাশ করছে, দুঃখের দিনে থাকার চেষ্টা করছে, বিভিন্ন রকম কথা বলছে। তখন অগ্নিজিৎ বাবু কী করেন যে ওই পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এই কথাটা বলে কিন্তু প্রলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয়।
আর সবাইকে শুনিয়ে, বিশেষ করে গীতার বাবাকে ফোনে শুনিয়ে এটা বলে যে আপনি ঘাট কাজ করছেন, করুন, নিজেই করুন, এ বলে কিন্তু ফোনটা কেটে দেয়। এরপর তো অগ্নিজিৎবাবুকে বলছে আর কি প্রলয়ের বউ যে এটা কী করলে তুমি? বলে আমি যেটা করেছি ঠিক করেছি। বলে গিনিও তো ওই বাড়িরই মেয়ে, বলে আর থাকবে না, আর কিচ্ছু থাকবে না। আর তোমরা যদি এই বিয়েতে বাধা সৃষ্টি করার চেষ্টা করো তাহলে তোমাদেরকেও বলছি তোমরা চলে যাও এই বাড়ি থেকে, এই বিয়েতে থেকো না, এরকমভাবে বলছে। তো বলছে যে কিন্তু বিয়েতে তোমরা কোনো জটিলতা সৃষ্টি করো না, তাদের ভ্যালিউজ, তাদের মোরাল সব কিছু যাতে তারা নিজেদের মধ্যে রাখে, এমন করে বলছে অগ্নিজিৎবাবু, আর সেখান থেকে চলে যান। প্রলয়বাবু তো স্বস্তিককে বলছে, তোদের দেখে মনে হচ্ছে তোদের বাবা ছিলেন না, কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই, তোরা একই মানসিকতা, একই নির্লজ্জতা, মানে মানে একই সব কিছু তোদের মধ্যে, এই বলে কিন্তু প্রলয়ও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পিসি তো তখন হতাশ হয়ে বলছে, আমি ভাবতে পারিনি স্বস্তিক যে তুই এতটা নিচে নামতে পারিস, এই বলে তিনিও কিন্তু মন খারাপ করে সেখান থেকে চলে যান। এরপরে দেখা যাচ্ছে যে স্বস্তিককে কিন্তু কেউ ফোন করেছে, আর স্বস্তিক তাকে জানাচ্ছে যে 7টায় লগ্ন, আর তাকে আবার আই লাভ ইউ বলছে, এই বলে কিন্তু ফোনটা কেটে দেয় স্বস্তিক। তার মানে তো এখানে অন্য কিছু বোঝা যাচ্ছে যে স্বস্তিক কেন এত রিল্যাক্সে আছে। মনে হয় গীতার সাথে কন্ট্যাক্ট তার হচ্ছে, আর সবাই মনে হয় এই মানে চালের সঙ্গে একদম যুক্ত আছে। দেখাই যাক আগামীতে কি হয়। ওদিকে মেহেক কিন্তু গীতার বাবাকে ফোন করেছিল, এটা জানতে চেয়েছে যে, তো মেহেক তো জানতে চাইছে আর কি যে কাকা ফোন করেছিল। বলে হ্যাঁ তোমার কাকা ফোন করেছিলেন, আর উনি এই গীতার ঘাট কাজে মানে এই দুঃখের দিনে আমার পাশে থাকতে চাইছেন, সেটা নাকি আমার প্রাপ্য, তাই বলছেন। মেহেক বলছে আঙ্কেল আর সব ঠিক আছে তো? বলছে হ্যাঁ সব ঠিক আছে, আমি যাব, আমি অবশ্যই যাব, স্বস্তিকের বিয়েতে আমি অবশ্যই যাব, এমনটা বলছে গীতার বাবা। উনি নেমন্তন্ন করেছেন বলে কথা, যেতে তো আমাকে হবে। শুনে তখন মেহেক বলছে কিন্তু তিনিও তো গীতার শ্রাদ্ধের জন্য নেমন্তন্ন করেছেন ওনাকে। তখন গণেশবাবু বলছেন, মানে গীতার বাবা, যে এই বিয়েতে কানামাছি খেলা হচ্ছে, খুব সাবধানে থাকতে হবে আমাদের, আর মেহেককেও বলে খুব সাবধানে থাকার জন্যে। মেহেকও তখন গীতার বাবাকে বলছে যে আপনি একবারে চিন্তা করবেন না, সব কিছু একেবারে নিখুঁতভাবে সাজানো আছে, এবার শুধু দুপক্ষের খেলতে বসা বাকি। এদিকে কাব্যের বাড়িতে কিন্তু একটা বক্স এসে পৌঁছেছে, সেটা কে পাঠিয়েছে কাব্যের বাবা জানতে চাইলে পার্সেল নিয়ে আসা মেয়েটি বলছে যে সে জানে না, সিকিউরিটি গার্ড তাকে এটা নাকি দিয়েছে। এরপরে তো কাব্যার মা বলছে বিয়ের কোনো গিফট হবে, আর কৃপানকে বলছে যাও সেটা ভেতরে রেখে দিয়ে এসো। কাব্যা তখন ভাবতে থাকে যে এত তাড়াতাড়ি কে আবার গিফট পাঠালো। কাব্যের বাবা তখন মনে মনে ভাবছে যে কারো তো পার্সেল করার কথা ছিল না। কাব্যা তখন অ্যাড্রেসটা দেখছে ভালো করে, আর অ্যাড্রেসটাতে কালিম্পং লেখা আছে। এবার কিন্তু কৃপান সেটাকে ওপেন করবে বলছে, আর সেই বক্সটা ওপেন করতেই কিন্তু ভেতর থেকে একটা শাড়ি দেখতে পায়। সেই শাড়িটা দেখে কৃপানের মনে হচ্ছে যে এই শাড়িটা কোথাও যেন সে দেখেছে। যেই শাড়িটা খুলছে সেই দেখছে শাড়িটার মধ্যে কিন্তু রক্ত মাখা, আর এটা দেখে কিন্তু মানে কাব্যা একদম চিৎকার করতে থাকে। শাড়িটা অনেকক্ষণ ধরে দেখার পর কৃপানের কিন্তু মনে পড়ে যে সবাইকে বলছে যে গীতা যখন খাট থেকে পড়ে গেছিল তখন কিন্তু এই শাড়িটাই গীতা পরেছিল। এরপর দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে কাব্যা ফোন করেছে মেহেককে, যে মেহেক তুমি কোথায় আছো? মেহেক বলছে কেন? বলছে কালিম্পং থেকে একটা পার্সেল এসেছে, আর পার্সেলে সেই শাড়িটা রক্তমাখা অবস্থায় যেই শাড়িটা পরে গীতা খাট থেকে পড়ে গিয়েছিল। কাব্যা তো শুনে হাসছে। কৃপান বলছে এটা হিল স্টেশনে থাকলো কি করে? ওর বডি তো শহরে এসছে, তাহলে এটা শহরে থাকার কথা। এরপরে মেহেককে বলছে কৃপান যে আমি তোমার সাথে কথা বলতে চাই। মেহেক তখন বলছে তোমার সাথে আমার কোনো কথা নেই কৃপান। কৃপান বলছে শোনো তুমি ওখানে ছিলে, দিদি ওখানে ছিল, কি হয়েছিল ওখানে বলো, হ্যালো আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু মেহেক কিন্তু ফোনটা কেটে দিয়েছে। এরপরে কৃপান বলছে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কেউ যেন আমাদেরকে ঘিরে নিচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে বড়বাবু পুলিশ স্টেশনে মানে তার জায়গাতে কাজ করছে আর কি, ঠিক সেই সময় ওনাকে কেউ একজন ফোন করেছেন। কৃপান ফোন করেছে বড়বাবুকে যে আমাকে একটা কথা বলুন, যখন গীতা খাদে পড়ে যায় আর গীতাকে ওখান থেকে শহরে পাঠানো হয় তখন কি গীতা ওই পোশাকটাই পরেছিল? তখন বড়বাবু বলছে না তো, পোশাক তো ওখানেই ছিল। কৃপান বলছে পোশাক ওখানেই ছিল? বলে হ্যাঁ, পোস্টমর্টমের সময় তো পোশাক খুলতেই হয়। কৃপান বলছে না মানে মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কিন্তু কাঁপতে কাঁপতে বলছে যে না মানে কেউ ওই পোশাকটা আমার দিদির বিয়েতে গিফট হিসেবে পাঠিয়েছে। বড়বাবু বলছে যে কে পাঠিয়েছে? কৃপান বলছে আমি জানি না। ঠিক সেই সময় কাব্যার ফোনে একটা ফোন আসে, গীতার নাম্বার থেকে কাব্যার ফোনে ফোন এসেছে। কাব্যা তো চিৎকার করছে যে ফোন এসেছে, ফোন এসেছে, গীতার নাম্বার থেকে আমার ফোনে ফোন এসেছে। বলছে কি করে এলো, গীতার নাম্বার থেকে ফোন কি করে এলো? মানে পুরো কিন্তু মাইন্ড গেম খেলছে গীতা সবার সাথে। কৃপান বড়বাবুকে জানাচ্ছে যে গীতার নাম্বার থেকে কেউ ফোন করছে। বড়বাবু বলছে কি? বড়বাবু বলছেন ইম্পসিবল ইম্পসিবল। বলছে হ্যাঁ আসছে। কাব্যা তখন ফোনটা রিসিভ করে। কাব্যাকে ফোন করে বলছে গীতা মেরে ফেললে আমাকে? কাব্যা বলছে কে বলছো? বলছে আমি। মেরে ফেললে আমাকে, এরকমটা বলছে। কাব্যা কিন্তু শুনে একদম চিৎকার করে না বলে উঠছে। কাব্যা চিৎকার শুনে সবাই আরও ভয় পেয়ে যায়, আর এদিকে বড়বাবু কিন্তু হাসছে।
ওদিকে তো স্বস্তিকের কাছে ওর বাবা এসেছে, বলছে তুমি রেডি? বলে হ্যাঁ আমি রেডি বাবা। বলে চলো তাহলে নিচে চলো। কাভিয়ারা এখন বিয়ের জন্য যাত্রা করবে, ওদের যাত্রা শুভ হোক, মানে সম্ভবত কোথাও একটা বিয়ে হবে, দুই পরিবারই সেখানে গিয়ে উপস্থিত হবে। এদিকে প্রলয় আর পিসিমা কিন্তু আবার আটকাতে এসেছে, বলছে ভেবে দেখো কিন্তু বড়দা এই কাজটা করার আগে, জীবনের চরমতম ভুলটা কিন্তু করতে চলেছ। আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু বড়দা, এত বড় ভুলটা সারা জীবন কিন্তু বয়ে বেড়াতে হবে। তখন অগ্নিজিৎ বাবু প্রলয়কে বলছে, শোন, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বিচার করা তুই বা কে রে, আর আমি বা কে? ইতিহাস বিচার করবে। আপাতত সামনে থেকে সরে দাঁড়া, বিয়েটা হতে দে, পথ আটকাস না। এরপরে পিসিমাও আটকানোর চেষ্টা করে, কিন্তু অগ্নিজিৎ বাবু বলছেন, আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, তার জন্য তোমাদের কখনো দায়ী করতে যাব না। এই দায় সম্পূর্ণ আমার। ও যদি সুখী হয় তার দায় আমার, ও যদি দুঃখী হয় তার দায়ও আমার। আমি কাভিয়াকে চিনি আর ওর পরিবারকেও চিনি, তাছাড়া কাভিয়া পাগলের মতো স্বস্তিককে ভালোবাসে, ব্যাস আর কিছু দরকার নেই। আর ওর স্ত্রী বর্তমানে মৃতা। এরকমভাবে বলছে অগ্নিজিৎ বাবু। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। টাটা।